রাতে ঘুমানোর আগে হাতের চুড়ি খুলি। আজ চুড়িগুলো খুব টাইট। একা খুলতে পারছি না। ছেলেকে ডাকলাম। সে এসে আমার হাত নিল। খুব আস্তে আস্তে চুড়ি খোলার চেষ্টা করতে লাগল। কিন্তু তার স্পর্শ অন্যরকম। হাত খোলার নামে আমার হাত বারবার স্পর্শ করছে। আমার আঙুল ধরে ধরে চুড়ি সরানোর চেষ্টা করছে। আমি বললাম, তাড়াতাড়ি করো। সে বলল, এত তাড়াহুড়া কেন? আমার ভালো লাগছে। আমি অবাক হলাম। সে একটা চুড়ি খুলে নিজের হাতে পরার চেষ্টা করল। আমি বললাম, কি করছিস? সে বলল, দেখছি আমার হাতে কেমন লাগে। অবশ্য তার হাত মোটা, চুড়ি ঢোকে না। সে হাসল। বলল, তোমার হাত কত সুন্দর, এত সরু। আমার সব চুড়ি খুলে দিল। তারপর সেগুলো হাতে নিয়ে বলল, মা, এই চুড়ি আমি তোমাকে পরিয়ে দেব। কিন্তু স্বামী হিসেবে। তুমি আমার স্ত্রী হও। আমি তোমার হাতে সিঁদুরের মতো লাল চুড়ি পরিয়ে দেব। চুড়িগুলো তার হাতে খনখন শব্দ করছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সীমা খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রফিক খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিয়াদ আর মিতু। রিয়াদ 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। মিতু 13 বছর বয়সী, স্কুলে যায়। আজ বলবো আমার জীবনের সবচেয়ে রহস্যময় ও রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা। যেই ঘটনাটা আমার পুরো পরিবারকে এক অবিশ্বাস্য রহস্যের মুখোমুখি করে দিয়েছিল। শুরু হয়েছিল সেই রাতে যেদিন রিয়াদ আমার চুড়ি খুলে দিচ্ছিল। রিয়াদের সেই কথাগুলো শোনার পর আমি বুঝতে পারলাম যে কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে। তার চোখে এমন এক ধরনের চমক ছিল যা আমি আগে কখনো দেখিনি। মনে হচ্ছিল সে কোনো স্বপ্নের ভেতর রয়েছে। আমি তাকে বললাম, রিয়াদ, তুই ঠিক আছিস তো? কি হয়েছে তোর? সে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মা, আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি একটা রাজপুত্র। আর তুমি একজন সুন্দরী রানী। সেই স্বপ্নে আমি তোমাকে বিয়ে করেছিলাম। আমি চমকে গেলাম। এমন স্বপ্ন তো সাধারণত কেউ দেখে না। আমি তাকে বললাম, এসব কি বলছিস তুই? এগুলো স্বাভাবিক না। কিন্তু রিয়াদ বলল, মা, স্বপ্নটা এত জীবন্ত ছিল যে মনে হচ্ছিল সত্যি। আর সেই স্বপ্নে একটা পুরাতন প্রাসাদ ছিল, যেখানে আমরা থাকতাম। তার কথা শুনে আমার মনে হলো যেন সে কোনো পূর্বজন্মের কথা বলছে। পরের দিন সকালে আমি লক্ষ্য করলাম রিয়াদের আচরণ পুরোপুরি বদলে গেছে। সে আমার সাথে এমনভাবে কথা বলছে যেন আমি তার স্ত্রী। আমি তাকে বকাবকি করলাম। কিন্তু সে বলল, মা, আমি জানি না কি হচ্ছে আমার সাথে। কিন্তু আমার মনে হচ্ছে আমি তোমাকে চিরকাল থেকে ভালোবাসি। প্রেমিক হিসেবে। এই কথা শুনে আমি একদম ভয় পেয়ে গেলাম। আমি রফিকের কাছে গিয়ে সব বললাম। রফিক প্রথমে বিশ্বাস করতে চাইল না। কিন্তু যখন সে নিজেও রিয়াদের আচরণ লক্ষ্য করল, তখন সে চিন্তিত হয়ে পড়ল। রফিক বলল, এই ছেলেটার মাথায় কি হয়েছে? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু রিয়াদ ডাক্তারের কাছে যেতে রাজি হল না। সে বলল, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু জানি যে আমি মাকে ভালোবাসি। এমনভাবে যেভাবে একজন পুরুষ তার প্রেমিকাকে ভালোবাসে। তার এই কথায় আমার মাথা ঘুরে গেল। আমি বুঝতে পারছিলাম না কি করব। সেই রাতে আমি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আমি একটা বিশাল প্রাসাদে আছি। সেখানে আমি একজন রানী। আর আমার পাশে একজন রাজা দাঁড়িয়ে আছে। সেই রাজার মুখটা দেখে আমি চমকে উঠলাম। সে দেখতে হুবহু রিয়াদের মতো। স্বপ্নে সেই রাজা আমাকে বলল, প্রিয়তমা, আমরা পূর্বজন্মে স্বামী স্ত্রী ছিলাম। আমাদের ভালোবাসা এত গভীর ছিল যে মৃত্যুও তা শেষ করতে পারেনি। এই জন্মে আমি তোমার ছেলে হয়ে এসেছি। আমি ঘুম থেকে উঠে অনেক ভয় পেলাম। এটা কি স্বপ্ন নাকি বাস্তব? আমি রফিককে সব বললাম। রফিক বলল, এসব কুসংস্কার। তুই বেশি ভেবে এমন স্বপ্ন দেখেছিস। কিন্তু আমার মন বলছিল ব্যাপারটা আরও গভীর। পরের দিন আমি একটা পুরাতন বইয়ের দোকানে গেলাম। সেখানে এক বৃদ্ধ মানুষ আমাকে দেখে বলল, মেয়ে, তোমার মুখে দুঃখের ছাপ। কোনো পারিবারিক সমস্যা? আমি তাকে সব খুলে বললাম। সেই বৃদ্ধ মানুষটি মনোযোগ দিয়ে শুনল। তারপর বলল, এই ধরনের ঘটনা খুবই বিরল। কিন্তু এটা সম্ভব। আত্মার পুনর্জন্ম আর পূর্বজন্মের স্মৃতি কখনো কখনো জেগে ওঠে কি?
বৃদ্ধ মানুষটি আমাকে একটা পুরাতন বই দিল। বইটির নাম ছিল আত্মার রহস্য ও পুনর্জন্ম। তিনি বললেন, এই বইটি পড়ো। হয়তো কোনো সমাধান পাবে। আমি বইটি নিয়ে বাড়ি ফিরলাম। বইটি পড়তে গিয়ে আমি অনেক অদ্ভুত তথ্য জানতে পারলাম। বইয়ে লেখা ছিল যে কখনো কখনো দুটি আত্মা এত গভীর ভালোবাসায় মিলিত হয় যে সেই বন্ধন জন্ম থেকে জন্মান্তরে চলে যায়। কিন্তু পরবর্তী জন্মে তাদের সম্পর্ক ভিন্ন হতে পারে, যেমন মা ছেলে, বাবা মেয়ে। এমনকি তারা ভিন্ন পরিবারেও জন্ম নিতে পারে। আমি আরও পড়তে থাকলাম। বইয়ে একটা ঘটনার উল্লেখ ছিল যেখানে একজন মহারাজা ও তার রানীর কাহিনী বলা হয়েছিল। সেই মহারাজার নাম ছিল রাজা বিক্রমাদিত্য। আর রানীর নাম ছিল সুনয়না। তারা একে অপরকে এত ভালোবাসতেন যে যখন যুদ্ধে রাজা মারা গেলেন তখন রানীও সহমরণে গেলেন। এই কাহিনী পড়তে গিয়ে আমার চোখে জল এসে গেল। মনে হলো এই গল্পটা আমি আগেও শুনেছি। হঠাৎ আমার মনে পড়ল রিয়াদ ছোটবেলায় প্রায় বলত যে সে একজন রাজা ছিল। আমি তখন ভাবতাম ছেলেমানুষি কথা। সেই রাতে আমি রিয়াদের সাথে কথা বললাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, রিয়াদ, তুই কি তোর পূর্বজন্মের কিছু মনে করতে পারিস? রিয়াদ একটুক্ষণ চুপ থেকে বলল, মা, আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি যে আমি একটা বড় প্রাসাদে থাকি। সেখানে আমার অনেক সৈন্য আছে। আর তুমি সেখানে আমার স্ত্রী। আমি তাকে জিজ্ঞেস করলাম, সেই স্বপ্নে তোর নাম কি? রিয়াদ বলল, বিক্রমাদিত্য। আর তোমার নাম সুনয়না। আমার তো মাথায় বাজ পড়ল। বইয়ে যে নামগুলো ছিল ঠিক সেই নামগুলোই সে বলল। আমি ভাবলাম, এটা হতে পারে না। এটা নিশ্চয়ই কোনো কাকতালীয় ব্যাপার। আমি রিয়াদকে বললাম, তুই এই নামগুলো কোথায় শুনেছিস? রিয়াদ বলল, আমি জানি না মা। এই নামগুলো আমার মাথার ভেতর থেকে আসে। পরের দিন আমি সেই বৃদ্ধ মানুষটির কাছে গেলাম। তাকে সব বললাম। তিনি বললেন, মেয়ে, এটা নিঃসন্দেহে পূর্বজন্মের স্মৃতি। তোমার ছেলের ভেতর সেই রাজা বিক্রমাদিত্যের আত্মা আছে। আর তুমি সেই রানী সুনয়না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি করব? এই সমস্যার সমাধান কি? বৃদ্ধ মানুষটি বললেন, এই সমস্যার সমাধানের জন্য তোমাদের একটা বিশেষ পূজা করতে হবে। সেই পূজার মাধ্যমে এই পূর্বজন্মের আত্মিক বন্ধন ছিন্ন করা যাবে। তিনি আমাকে একটা ঠিকানা দিলেন। বললেন, এই জায়গায় একজন সন্ত আছেন। তিনি এই ধরনের সমস্যার সমাধান করতে পারেন। আমি বাড়ি গিয়ে রফিককে সব বললাম। রফিক প্রথমে অবিশ্বাস করল। কিন্তু যখন আমি তাকে বইটি দেখালাম আর রিয়াদের কথাবার্তার মিল দেখালাম, তখন সে রাজি হল। আমরা সকলে মিলে সেই সন্তের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সেই জায়গাটা ছিল শহর থেকে অনেক দূরে, একটা পাহাড়ের উপর। আমরা সকাল সকাল রওনা হলাম। পথে গিয়ে দেখলাম অনেক মানুষ সেখানে যাচ্ছে। সকলেই বিভিন্ন সমস্যা নিয়ে। পাহাড়ের উপরে পৌঁছে দেখলাম একটা ছোট্ট আশ্রম। সেখানে একজন বয়স্ক সন্ত বসে আছেন। তার চোখের দিকে তাকালে মনে হয় তিনি সবকিছু জানেন। আমরা তার কাছে গিয়ে সব খুলে বললাম। সন্ত মহারাজ মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর রিয়াদের দিকে তাকিয়ে বললেন, বৎস, তোমার ভেতর প্রকৃতই রাজা বিক্রমাদিত্যের আত্মা আছে। আর আপনি কি? আমার দিকে তাকিয়ে বললেন, আপনি রানী সুনয়না। আমার সারা শরীর কেঁপে উঠল। সন্ত মহারাজ বললেন, তোমরা পূর্বজন্মে স্বামী স্ত্রী ছিলে। তোমাদের ভালোবাসা এত তীব্র ছিল যে মৃত্যুর পরেও সেই বন্ধন ছিন্ন হয়নি। এই জন্মে তোমরা মাছেলে হয়ে জন্মেছ। কিন্তু আত্মার গভীরে সেই পুরানো ভালোবাসা জেগে উঠেছে। আমি জিজ্ঞেস করলাম, মহারাজ, এর সমাধান কি? তিনি বললেন, একটা বিশেষ যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞের মাধ্যমে তোমাদের আত্মার এই পুরানো বন্ধন ছিন্ন করা যাবে। তখন রিয়াদ আবার স্বাভাবিক হয়ে যাবে। সেই যজ্ঞের প্রস্তুতি শুরু হল। আমাদের বিশেষ উপবাস করতে হল। নির্দিষ্ট মন্ত্র জপ করতে হল। রিয়াদের অবস্থা আরও খারাপ হতে থাকল। সে প্রায় সারাক্ষণ আমার কাছে থাকতে চাইত। বলতো, মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। যজ্ঞের দিন সকাল থেকে নানা আয়োজন শুরু হল। সন্ত মহারাজ বিশেষ পোশাক পরলেন। আমাদেরকেও বিশেষ কাপড় দেওয়া হল। যজ্ঞ শুরু হল সূর্যোদয়ের সাথে সাথে। যজ্ঞের সময় সন্ত মহারাজ বিভিন্ন মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। হোম কুণ্ডে আগুন জ্বালানো হল। আমাদের হাতে হাত রেখে বিশেষ প্রার্থনা করতে বলা হল। যজ্ঞের এক পর্যায়ে হঠাৎ রিয়াদ অজ্ঞান হয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু সন্ত মহারাজ বললেন, ঘাবড়ানোর কিছু নেই। এটাই স্বাভাবিক। তার আত্মা থেকে পুরানো স্মৃতিগুলো বের হয়ে যাচ্ছে। রিয়াদ প্রায় 2 ঘণ্টা অজ্ঞান ছিল। যখন রিয়াদের জ্ঞান ফিরল তখন সে আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি কোথায়?
এখানে কি হচ্ছে? আমি বুঝলাম তার পূর্বজন্মের স্মৃতি চলে গেছে। সে আবার স্বাভাবিক হয়ে গেছে। সন্ত মহারাজ বললেন, যজ্ঞ সফল হয়েছে। এখন থেকে রিয়াদ আর সেই সমস্যায় ভুগবে না। তবে একটা বিষয় মনে রাখবেন, এই পূর্বজন্মের ঘটনা আবার যেন না ঘটে, সেজন্য প্রতি পূর্ণিমায় একটা বিশেষ প্রার্থনা করতে হবে। আমরা সেখান থেকে ফিরে আসলাম। রিয়াদ সত্যিই স্বাভাবিক হয়ে গেছে। সে আর আমার সাথে অস্বাভাবিক আচরণ করে না। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় সে কিছু একটা মনে করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এই ঘটনার পর আমাদের পরিবারে আরও কিছু অদ্ভুত বিষয় ঘটতে শুরু করল। মিতু মাঝে মাঝে স্বপ্ন দেখত যে সে একজন রাজকন্যা। রফিক কখনো কখনো বলত যে তার মনে হয় সে কোনো যোদ্ধা ছিল। আমিও মাঝে মাঝে স্বপ্ন দেখতাম যে আমি কোনো প্রাসাদে আছি। একদিন আমি সেই পুরাতন বইয়ের দোকানের মালিকের কাছে গেলাম। তাকে এইসব বললাম। তিনি বললেন, এটা স্বাভাবিক। তোমাদের সকলে মিলে একটা পূর্বজন্মের পরিবার গঠন করেছিলে। যদিও এই জন্মে তোমাদের যজ্ঞের মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে, তবুও কিছু স্মৃতি থেকে যায়। তিনি আরও বললেন, তোমাদের এই পূর্বজন্মের গল্পটা খুবই বিরল। সাধারণত এমন ঘটনা ঘটে না। কিন্তু যখন ঘটে, তখন সেটা অনেক শক্তিশালী হয়। আমি জিজ্ঞেস করলাম, আমরা কি আরও কিছু জানতে পারি? তিনি বললেন, তোমরা চাইলে ধ্যানের মাধ্যমে আরও কিছু স্মৃতি উদ্ধার করতে পারো। তবে সেটা ঝুঁকিপূর্ণ। আমি ভাবলাম আর ঝুঁকি নিতে চাই না। আমাদের পরিবার এখন স্বাভাবিক। রিয়াদ তার লেখাপড়া নিয়ে ব্যস্ত। মিতু স্কুলের কাজে মনোযোগী। রফিক তার ব্যবসা নিয়ে ব্যস্ত। সবকিছু ঠিকঠাক চলছে। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় এই পুরো ঘটনাটা একটা স্বপ্ন ছিল। কিন্তু সেই চুরির ঘটনা, রিয়াদের সেই অদ্ভুত আচরণ, সন্ত মহারাজের সাথে দেখা, এসব তো সত্যি ছিল। একদিন রিয়াদ আমাকে জিজ্ঞেস করল, মা, আমার কি মনে হয় যে আমি তোর সাথে অন্য কোনো জীবনে ছিলাম? মাঝে মাঝে এমন লাগে যেন তোকে আমি অনেক দিন ধরে চিনি। শুধু মা হিসেবে না গিয়ে আমি তাকে বললাম, সেসব আর ভেবিস না। এখন তুই আমার ছেলে। এটাই তোর পরিচয়। কিন্তু রিয়াদের কথায় আমার মনে আবার সেই পুরাতন দিনের কথা মনে পড়ে গেল। আমি ভাবলাম, হয়তো সন্ত মহারাজের যজ্ঞেও সব স্মৃতি মুছে যায়নি। কিছু কিছু থেকে গেছে। সেই রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আমি একটা সুন্দর বাগানে দাঁড়িয়ে আছি। আমার পরনে লাল রঙের একটা সুন্দর শাড়ি। আমার হাতে সোনার চুড়ি। চুলে ফুলের মালা। হঠাৎ পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখল। আমি পেছন ফিরে তাকালাম। দেখলাম রিয়াদ। কিন্তু সে দেখতে অনেক বয়স্ক। তার পরনে রাজকীয় পোশাক। মাথায় সোনের মুকুট। স্বপ্নে সেই রিয়াদ আমাকে বলল, সুনয়না, আমি জানি তুমি আমাকে ভুলে যেতে চাও। কিন্তু আমাদের ভালোবাসা এত গভীর যে সেটা কোনো যজ্ঞেও মুছে যাবে না। আমি স্বপ্নে বললাম, বিক্রমাদিত্য, আমরা এখন ভিন্ন সম্পর্কে আছি। তুমি আমার ছেলে। সে বলল, আত্মার কোনো সম্পর্ক নেই। আত্মা শুধু ভালোবাসা জানে। আমি ঘুম থেকে উঠে অনেক অস্থির লাগল। এই স্বপ্নটা এত জীবন্ত ছিল যে মনে হচ্ছিল বাস্তব। আমি রফিককে কিছু বলতে চাইলাম না। সে চিন্তিত হয়ে পড়বে। পরের কয়েকদিন আমি লক্ষ্য করলাম রিয়াদ আবার অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। সে আমার দিকে এমনভাবে তাকায় যেন আমি তার প্রেমিকা। আমি ভয় পেয়ে গেলাম। মনে হলো যজ্ঞের প্রভাব কমে যাচ্ছে। আমি আবার সেই পুরাতন বইয়ের দোকানে গেলাম। সেই বৃদ্ধ মানুষটিকে সব বললাম। তিনি বললেন, আমি আগেই বলেছিলাম যে এই ধরনের আত্মিক বন্ধন খুবই শক্তিশালী। একবার যজ্ঞ করলেই সব শেষ হয়ে যায় না। নিয়মিত আধ্যাত্মিক অনুশীলন করতে হয়। তিনি আমাকে একটা বিশেষ মন্ত্র শেখালেন। বললেন, প্রতিদিন সকালে এই মন্ত্র জপ করো। আর রিয়াদকেও শেখাও। আমি সেই মন্ত্র শিখে নিলাম। বাড়ি গিয়ে রিয়াদকেও শেখালাম। প্রথম কয়েকদিন রিয়াদ মন্ত্র জপ করতে চাইল না। সে বলল, মা, আমার ভালো লাগছে না। মন্ত্র জপ করলে আমার মাথা ব্যথা করে। আমি তাকে জোর করে মন্ত্র জপ করতে বললাম। ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে গেল। কিছুদিন পর আমি লক্ষ্য করলাম রিয়াদের আচরণ আবার স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু একদিন হঠাৎ একটা ঘটনা ঘটল যা আমাকে আবার চিন্তিত করে তুলল। সেদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ রিয়াদ এসে আমার পেছন থেকে জড়িয়ে ধরল। আমি চমকে গেলাম। সে আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, সুনয়না, আমি তোমাকে ভীষণ মিস করি। আমি তাড়াতাড়ি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। বললাম, রিয়াদ, তুই কি করছিস?
রিয়াদ হাসতে হাসতে বলল, মা, আমি তো শুধু জড়িয়ে ধরেছি। এতে অসুবিধা কি? কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমি বুঝলাম সে আবার সেই অবস্থায় ফিরে যাচ্ছে। আমি সেদিনই সন্ত মহারাজের কাছে খবর পাঠালাম। তিনি উত্তরে বললেন যে আমাদের আবার তার কাছে যেতে হবে। এবার আরও শক্তিশালী পূজা করতে হবে। আমরা আবার সেই পাহাড়ে গেলাম। সন্ত মহারাজ বললেন, এই সমস্যার একটাই স্থায়ী সমাধান আছে। রিয়াদকে কিছুদিনের জন্য আলাদা থাকতে হবে। দূরে কোথাও পাঠিয়ে দিতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কতদিন? তিনি বললেন, কমপক্ষে 1 বছর। আমার হৃদয় ভেঙে গেল। রিয়াদ আমার একমাত্র ছেলে। তাকে দূরে পাঠিয়ে দিতে হবে? কিন্তু সন্ত মহারাজ বুঝিয়ে বললেন, তোমাদের একসাথে থাকলে এই আত্মিক বন্ধন আরও শক্তিশালী হবে। দূরত্ব এই সমস্যার সমাধান করবে। আমরা ভারী মনে বাড়ি ফিরলাম। রফিকের সাথে আলোচনা করে ঠিক করলাম যে রিয়াদকে ঢাকার একটা হোস্টেলে রেখে পড়াশোনা করতে দেব। সেখানে আমাদের এক আত্মীয় আছে, সে দেখাশোনা করবে। রিয়াদকে যখন এই কথা বললাম, সে প্রথমে রাজি হল না। বলল, মা, আমি তোর কাছ থেকে দূরে থাকতে পারব না। কিন্তু আমি তাকে বুঝিয়ে বললাম যে এটা তার ভালোর জন্যই। রিয়াদ ঢাকা যাওয়ার দিন আমার খুব কান্না পেল। মন খারাপ হয়ে গেল। কিন্তু আমি জানতাম এটাই ঠিক। প্রথম কয়েক মাস রিয়াদ মাঝে মাঝে ফোন করত। তার গলায় আমার জন্য ভীষণ কান্না ছিল। 6 মাস পর রিয়াদ একবার বাড়ি এল। আমি লক্ষ্য করলাম তার আচরণ অনেক স্বাভাবিক। সে আমার সাথে স্বাভাবিক ছেলেমায়ের মতো কথা বলছে। আর কোনো অদ্ভুত আচরণ নেই। 1 বছর পর যখন রিয়াদ একদম স্বাভাবিক হয়ে গেল, তখন আমরা তাকে বাড়িতে নিয়ে এলাম। এখন আমাদের পরিবার পুরোপুরি স্বাভাবিক। রিয়াদ তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। সে এখন একটা মেয়ের সাথে প্রেম করে। মাঝে মাঝে তার বান্ধবীর কথা আমাকে বলে। কিন্তু আমার মনে এখনও মাঝে মাঝে সেই দিনগুলোর কথা মনে পড়ে। সেই চুরির ঘটনা, রিয়াদের সেই অদ্ভুত কথাবার্তা, সন্ত মহারাজের সাথে দেখা, এসব কি সত্যি ঘটেছিল নাকি এসব আমার কল্পনা? একদিন মিতু আমাকে জিজ্ঞেস করল, মা, রিয়াদ ভাইয়া কেন 1 বছর দূরে ছিল? আমি তাকে সত্যি কথা বলতে পারলাম না। বললাম, ভালো পড়াশোনার জন্য। কিন্তু মিতু বুদ্ধিমতী মেয়ে। সে বুঝতে পারে যে কোনো গোপন কারণ আছে। আজ রিয়াদের বিয়ের প্রস্তাব এসেছে। একটা ভালো পরিবার থেকে। রিয়াদও রাজি। আমি খুশি। মনে হচ্ছে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু গতকাল রাতে আমি আবার একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম রিয়াদ আমাকে বলছে, মা, আমার বিয়ে হলে তুমি কেমন লাগবে? আমি বললাম, খুব ভালো লাগবে। কিন্তু রিয়াদ বলল, কিন্তু আমার মন তো তোর কাছেই পড়ে থাকবে। স্বপ্ন থেকে উঠে আমার ভয় লাগল। মনে হলো এই সমস্যা পুরোপুরি শেষ হয়নি। আমি ঠিক করেছি রিয়াদের বিয়ের আগে আরেকবার সন্ত মহারাজের কাছে যাব। নিশ্চিত হতে হবে যে সবকিছু ঠিক আছে। আজ সকালে রিয়াদ আমার কাছে এসে বলল, মা, তুই আমার বিয়ে নিয়ে চিন্তিত? আমি বললাম, না। কেন? সে বলল, গতকাল রাতে স্বপ্ন দেখলাম তুই কাঁদছিস। আমার সারা শরীর কেঁপে উঠল। আমিও তো গতকাল রাতে তার স্বপ্ন দেখেছি। এই ঘটনার পর আমি বুঝতে পারলাম যে আমাদের মধ্যে এখনও কোনো একটা যোগসূত্র আছে। আমি আর দেরি না করে সন্ত মহারাজের কাছে চিঠি লিখলাম। সন্ত মহারাজের উত্তর এলো কয়েকদিন পর। তিনি লিখেছেন, মেয়ে, তোমাদের আত্মিক বন্ধন এত শক্তিশালী যে একেবারে শেষ করা সম্ভব নয়। কিন্তু রিয়াদের বিয়ে হলে এই সমস্যা অনেক কমে যাবে। তার মনোযোগ অন্যদিকে চলে যাবে। এই কথা পড়ে আমার কিছুটা আশা হল। আমি মনে মনে প্রার্থনা করলাম যেন রিয়াদের বিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। রিয়াদের বিয়ে হল 3 মাস পর। বিয়ের দিন আমার খুব আনন্দ হল। মনে হলো একটা বড় সমস্যা থেকে মুক্তি পেলাম। রিয়াদের স্ত্রী সুমি খুব ভালো মেয়ে। সে আমাকে খুব সম্মান করে। বিয়ের পর রিয়াদ অনেক পরিবর্তন হয়েছে। সে এখন সুমির সাথে থাকে। আমার সাথে স্বাভাবিক মাছেলের মতো আচরণ করে। আর কোনো অদ্ভুত কথাবার্তা বলে না। কিন্তু একদিন একটা ছোট্ট ঘটনা ঘটল। সুমি আমাকে বলল, মা, রিয়াদ মাঝে মাঝে ঘুমের মধ্যে আপনার নাম ধরে ডাকে। বলে, সুনয়না, সুনয়না। এটা কার নাম? আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি বললাম, হয়তো কোনো বন্ধুর নাম। কিন্তু আমি জানি এটা আমার পূর্বজন্মের নাম। মানে এখনও রিয়াদের অবচেতন মনে সেই স্মৃতি আছে। আমি ভাবলাম এটা নিয়ে বেশি মাথা ঘামাব না। যতক্ষণ সে স্বাভাবিক আচরণ করছে ততক্ষণ সমস্যা নেই। আজ রিয়াদের একটা ছেলে হয়েছে। আমি দাদি হয়েছি। ছোট্ট নাতিটাকে দেখলে আমার খুব ভালো লাগে। রিয়াদ এখন সম্পূর্ণ তার পরিবার নিয়ে ব্যস্ত।
কিন্তু আজও মাঝে মাঝে আমার মনে হয় এই পুরো ঘটনাটা একটা স্বপ্ন ছিল। পূর্বজন্ম, আত্মার পুনর্জন্ম, এসব কি সত্যি সম্ভব? নাকি এসব শুধুই আমাদের কল্পনা? যাই হোক, আমাদের পরিবার এখন খুশিতে আছে। রিয়াদ একজন ভালো বাবা, ভালো স্বামী আর ভালো ছেলে। মিতু এখন কলেজে পড়ে। সেও পড়াশোনা নিয়ে ব্যস্ত। রফিক তার ব্যবসা নিয়ে খুশি। এই গল্পটা বলার পর আমার মনটা অনেক হালকা লাগছে। এতদিন এই রহস্যটা আমার মনের ভেতর চেপে রেখেছিলাম। আজ সবার সাথে শেয়ার করলাম। তবে একটা কথা বলি, পূর্বজন্ম আর আত্মার পুনর্জন্ম সত্যি কিনা আমি জানি না। কিন্তু ভালোবাসা যে জন্ম থেকে জন্মান্তরে চলে যেতে পারে সেটা আমি এখন বিশ্বাস করি। আমাদের পরিবারে যা ঘটেছিল সেটা অবিশ্বাস্য হলেও সত্যি। আজ যখন আমি আমার নাতির দিকে তাকাই তখন মনে হয় সে যেন আমাকে চেনে। তার চোখে এমন একটা চিনতে পারার ভাব আছে। মাঝে মাঝে ভাবি এই ছোট্ট শিশুর ভেতরেও হয়তো কোনো পুরাতন আত্মা আছে। কিন্তু আমি আর এসব নিয়ে বেশি ভাবি না। জীবনটা এমনিতেই অনেক জটিল। পূর্বজন্মের চিন্তা করলে আরও জটিল হয়ে যাবে। আমি এখন বর্তমানে বাঁচতে চাই। আমার পরিবারের সাথে সুখে থাকতে চাই। তাই বন্ধুরা, এই ছিল আমার জীবনের সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতা। আপনাদের জীবনে এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে কিনা তা কমেন্ট করে জানাবেন। আর এমন রহস্যময় গল্প আরও শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।